Hello everyone, welcome to the SB method. WBP and KP GK PYQ সিজন 1 এর আজকে 13 নম্বর ক্লাস। তো ক্লাস শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে রাখি। তোমরা যারা এখনও আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তাদের বলছি জয়েন হয়ে যাও। এখানে আমি তোমাদের এই ক্লাসের পিডিএফগুলো দিয়ে দিয়েছি এবং এর সাথে সাথেই ইংলিশের 100 ফ্রিকুয়েন্টলি আস্কড কারেক্ট স্পেলিং ওয়ার্ড, যেগুলো তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির প্রিভিয়াস ইয়ার, তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের আরও যেসব পরীক্ষা হয় সেখানে এইসব ওয়ার্ডগুলো, যে স্পেলিং ওয়ার্ডগুলো তোমাদের জিজ্ঞেস করেছে, এগুলো দিয়ে দিয়েছি। এছাড়াও ইংলিশের আরও আমি ইম্পর্ট্যান্ট যে নোট সেগুলো এখানে আপলোড করব। তো তোমরা যারা এখনও জয়েন হওনি টেলিগ্রাম চ্যানেলে, এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে, এই টেলিগ্রামের যে লিঙ্কটা সেটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা ওখান থেকে এই টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন আছে, দেখো, প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটি কার লেখা? যুবরাজ সিং, সচিন টেন্ডুলকর, কপিল দেব, মিলখা সিং। তো প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক হচ্ছে সচিন টেন্ডুলকর। এটার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। আচ্ছা, কিছু যে আমাদের অ্যাথলেট বা খেলোয়াড়দের বইগুলো দেখে নাও। সঞ্জয় মাঝেরকরের লেখা বুকস হচ্ছে ইমপারফেক্ট, এগুলো বেশিরভাগই তাদের নিজের আত্মজীবনী। দেবেন্দ্র প্রভু দেশাইয়ের লেখা বুকস হচ্ছে দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট, এ বায়োগ্রাফি অফ রাহুল দ্রাবিড়। তো এটা হচ্ছে জীবনী, এই দেবেন্দ্র প্রভু দেশাই লিখেছেন রাহুল দ্রাবিড়ের জীবনীটা। যুবরাজ সিংয়ের লেখা বুকস হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ, সচিন টেন্ডুলকর, প্লেইং ইট মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। কপিল দেবের বুকস হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট, সুনীল গাভাস্কর, স্টেট ড্রাইভ। শেন ওয়ার্নের বুকস হচ্ছে নো স্পিন, মাই অটোবায়োগ্রাফি। মিলখা সিংয়ের বুকস হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি এস এগেইনস্ট অডস। সাইনা নেহওয়াল, প্লেইং টু উইন। অভিনব বিন্দ্রা, এ শট অ্যাট হিস্ট্রি। উসেন বোল্ট, ফাস্টার দেন লাইটনিং, মাই অটোবায়োগ্রাফি। মেরি কম, আনব্রেকেবল, অ্যান অটোবায়োগ্রাফি। বিশ্বনাথ আনন্দের বুকস হচ্ছে মাইন্ড মাস্টার। মেজর ধ্যানচাঁদ, গোল। অনিল কুম্বলে, ওয়াইড অ্যাঙ্গেল। তো এই যে বুকসগুলো খেলোয়াড়দের, এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মুখস্থ করে নিও। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো আগে দেখানো যাক। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1951 থেকে 56। তো এই যে পরিকল্পনাটা, এটা হ্যারড ডোমার মডেলের অনুযায়ী হয়েছিল। এখানে কি করা হয়? বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়, যেমন ভাকরানাঙ্গাল, দামোদর ভ্যালি, হীরাকুদ, এই বাঁধগুলো থেকে এখানে বাঁধ তৈরি হয় এই সব, আর সেই বাঁধগুলো থেকে নানান প্রকল্প, জলবিদ্যুৎ উৎপাদন, এইসবের জন্য এই বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়। 5টি আইআইটি প্রতিষ্ঠা করা হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা প্রশান্ত মহলানবিশের মডেল অনুযায়ী হয়। 1956 থেকে 1961 সালে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়। এখানেই ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়, যেমন 5টি স্টিল প্ল্যান্ট সেট আপ করা হয় দুর্গাপুরে, ভিলাই, রাউরকেল্লা, চিত্তরঞ্জন, পেরাম্বুরু। আচ্ছা, দুর্গাপুরে এই ব্রিটিশদের সহায়তায় এই যে স্টিল প্ল্যান্টটা করা হয়, ভিলাইতে রাশিয়াদের সহায়তায়, আর রাউরকেল্লায় জার্মানির সহায়তায়। দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 66। এটা হচ্ছে গডগিল পরিকল্পনা। কৃষির উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভারতকে স্বনির্ভর ও স্ব উৎপাদন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হয়। আচ্ছা, এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ই ভারত চীন যুদ্ধ হয় 1962 সালে। এ সময় নেহরুরও মৃত্যু হয়, জওহরলাল নেহরু। ভারত পাকিস্তান যুদ্ধ হয় 1965 সালে। এই যে যুদ্ধ হওয়ার ফলে এই তৃতীয় পরিকল্পনাটা অগ্রগতিতে বাধা হয়, মানে ব্যর্থ হয় এই পরিকল্পনা। তো এই তৃতীয় পরিকল্পনার পর, যে ব্যর্থ হওয়ার পর, সেই সময় ঠিক করা হয় যে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করবে, মানে প্রতি বছর একটা করে পরিকল্পনা। তো 1966 থেকে 1969 পর্যন্ত 3টে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করায়। একে প্ল্যান হলিডেও বলা হয় অনেক সময়। আর এই সময়ই সবুজ বিপ্লব শুরু হয়।
আচ্ছা, এরপরে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1969 থেকে 1974 থেকে, এই 5 বছর। তো এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 14টি ব্যাংকের জাতীয়তাকরণ হয়। ফার্স্ট আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্ট হয় এই সময়, নিউক্লিয়ার টেস্ট। স্মাইলিং বুদ্ধ 1974 সালে, এই সময় পিএম বা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আর এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাও গডগিল পরিকল্পনা। আচ্ছা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখতে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1974 থেকে 74 টু 78। এখানে ইন্দিরা গান্ধী গরিবি হাটাও স্লোগানটা দেয় এই সময়, গরিবি হাটাও স্লোগান। ইন্দিরা গান্ধী। তো আমাদের কোশ্চেন ছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়। তো এখানে পড়েছি এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয় এবং 5টি স্টিল প্ল্যান্ট সেট আপ করা হয়। তো অ্যান্সার হবে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? 1990, 1992, 1993, 1996। তো 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েতি রাজকে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, সংশোধনীর মাধ্যমে। নেক্সট কোশ্চেন দেখো, লোকসভার বর্তমান স্পিকার কে? ওম বিড়লা, বিমান ব্যানার্জি, মীরা কুমারী, ভেঙ্কাইয়া নাইডু। তো লোকসভার বর্তমান স্পিকার হচ্ছে ওম বিড়লা 2025 সাল অনুযায়ী। আর লোকসভার প্রথম স্পিকার ছিলেন কে? প্রথম স্পিকার জিভি মাভলঙ্কর, গণেশ বাসুদেব মাভলঙ্কর, মাভলঙ্কর, মাভালঙ্কর। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি আর আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু। তো ডক্টর বি আর আম্বেদকরই ভারতের সংবিধানের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। আচ্ছা, এই গোদাবরী নদীর উৎপত্তি কোথা থেকে? মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর থেকে। ত্রিম্বকেশ্বর। কৃষ্ণা নদীর উৎপত্তি মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে। কাবেরী নদী ব্রহ্মগিরি পাহাড় থেকে। ব্রহ্মগিরি পাহাড়। আর নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক। এর উৎপত্তি। তো নেক্সট কোশ্চেন দেখো, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? তো চলো আগে গঙ্গা নদীর সম্পর্কে ডিটেলসে একটু জেনে নিই। তো গঙ্গা নদীর উৎপত্তি কোথায় সেটা তো বেশিরভাগই সবাই জানো, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এখানে লিখি উৎপত্তি। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা
গোয়া থেকে গঙ্গার উৎপত্তি। আচ্ছা, গঙ্গা নদীর সাথে 5টা নদীর কনফ্লুয়েন্স বা যোগসূত্র হয়েছে এবং সেগুলো কি কি? দেব প্রয়োগে অলকানন্দা আর ভাগীরথী মিশেছে। দেব প্রয়োগ, সেখানে অলকানন্দা এবং ভাগীরথী। রুদ্র প্রয়োগে অলকানন্দা আর মন্দাকিনী। রুদ্র প্রয়োগে অলকানন্দার সাথে মন্দাকিনী। কর্ণ প্রয়োগে অলকানন্দার সাথে পিন্দার নদী। এই যে কর্ণ প্রয়োগ, এখানে অলকানন্দা এবং পিন্দার নদী মিশেছে। নন্দ প্রয়োগে অলকানন্দা এবং নন্দকিনী। বিষ্ণু প্রয়োগে অলকানন্দা আর ধৌলিগঙ্গা। এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। আচ্ছা দেখো, এই গঙ্গা নদী যা তোমার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা গেছে বাংলাদেশে চলে, আর একটা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে হুগলি জেলার উপর দিয়ে গেছে, তাই হুগলি নদী নাম হয়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে যেটা গেছে সেটার নাম হচ্ছে পদ্মা রিভার বা পদ্মা নদী। আচ্ছা, এই যে পদ্মা নদী, এই পদ্মা নদী যে ব্রহ্মপুত্র বাংলাদেশের মধ্যে গেছে, বা যেটাকে বাংলাদেশে ব্রহ্মপুত্র আবার যমুনা নামে পরিচিত, এই যমুনা যেটাকে ব্রহ্মপুত্র বলা হয়, এই ব্রহ্মপুত্র আর এই পদ্মা নদী মিলেমিশে হয়েছে আবার মেঘনা। এই মেঘনা নদী সবশেষে বঙ্গোপসাগরে এসেছে মিলেছে, সুন্দরবন ডেল্টা ফর্ম করে, মানে সুন্দরবন যে বদ্বীপ, সেই বদ্বীপ তৈরি করে বঙ্গোপসাগরে মিশেছে। এরপর গঙ্গা নদীর ডান তীরের যে উপনদীগুলো কী কী আছে সেগুলো দেখো। যমুনা, চম্বল, সোন আর পুম্পান। তো এখানে যমুনা রিভারটা সম্পর্কে একটু ডিটেলস দেখো। 1370 কিলোমিটার এর যে দৈর্ঘ্য, এটাই হচ্ছে গঙ্গার লংগেস্ট ট্রিবিউটারি ইন দ্য নর্থ প্লেন্স। আচ্ছা, যমুনা নেত্রী গ্লাসিয়ার বা হিমবাহ থেকে এই যে যমুনা নদীর উৎপত্তি। যমুনা নদীর ট্রিবিউটারিগুলো আবার দেখো, যে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, টন্স ইত্যাদি। আচ্ছা, তাহলে গঙ্গা নদীর ডান তীরের উপনদী হয়েছে। এবার বাম তীরের উপনদীগুলো দেখো। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজগুলো হচ্ছে, তার মধ্যে গোমতী আছে, ঘরঘরা, গণ্ডক, কোশি আর রামগঙ্গা। এই কোশিটা ইম্পর্টেন্ট। এখানে একটা কোশ্চেন থাকে যে এই কোশি হচ্ছে সরো অফ বিহার, বিহারের দুঃখ বলা হয় এই কোশি নদীকে। কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। তো এবার এখানে কোশ্চেন ছিল গঙ্গা নদীর দৈর্ঘ্য কত। তো গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া আর দার্জিলিং। তো মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থিত, বীরভূম জেলায়। নেক্সট, পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে? তো দেখো, পশ্চিমবঙ্গের সাথে এদিকে ডান দিকে আছে বাংলাদেশ, উপরে বাঁ দিকে আছে নেপাল, আর ডান দিকে আছে উপরে ভুটান। তো পশ্চিমবঙ্গের সাথে 3টি দেশের সীমানা রয়েছে। এবার যদি জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গের সাথে ভারতের অন্যান্য কয়টি দেশের কয়টি স্টেট বা রাজ্যের সীমানা রয়েছে, তখন দেখো ওড়িশা 1 নম্বর, 2 নম্বর ঝাড়খণ্ড, 3 নম্বর বিহার, এদিকে 4 নম্বর সিকিম, আর 5 নম্বর হচ্ছে আসাম। তো এই 5টা রাজ্যের সীমানা আছে পশ্চিমবঙ্গের সাথে। 5টা রাজ্যের সাথে সীমানা আছে পশ্চিমবঙ্গের। নেক্সট কোশ্চেন দেখো, কোন খাত থেকে ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? মশলা, চা, পাট, তামাক। তো চা থেকে সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা ভারত আয় করে। নেক্সট কোশ্চেন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সৎকর্ণী। নাসিক প্রশস্তি থেকে তার কথা জানা যায়। যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনে লিখেছিলেন তারা হলেন জাহাঙ্গীর শাহজাহান, হুমায়ুন জাহাঙ্গীর, বাবর জাহাঙ্গীর। তো মুঘল সম্রাটদের মধ্যে দুজন সম্রাটই
তোমার তাদের নিজেদের আত্মজীবনী লিখেছিলেন। একজন হচ্ছে বাবর আর জাহাঙ্গীর। বাবরের আত্মজীবনী কি? বাবরনামা। আর জাহাঙ্গীরের আত্মজীবনী জাহাঙ্গীরনামা। নেক্সট কোশ্চেন দেখো, ইলবার্ট বিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? বিচার ব্যবস্থা, আইনসভা, শিক্ষা, সংবাদপত্রের স্বাধীনতা। তো ইলবার্ট বিল হচ্ছে বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত ছিল। ইলবার্ট বিল 1883 সালে লর্ড রিপনের সময় আর কি চালু করা হয়, সালে চালু হয়। আচ্ছা, লর্ড রিপন এটা চালু করেন। মানে রিপনের আমলে চালু হয়, সরি। নেক্সট কোশ্চেন দেখো, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিল? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। 1905 সালে তিনি এই সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1905 সালে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, গোপাল কৃষ্ণ গোখলে ছিল গান্ধীজির রাজনৈতিক গুরু। তিনি ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি এককোষী জীব নয়? ব্যাকটেরিয়া, অ্যামিবা, ফিতাকৃমি, নীলাভ, সবুজ শৈবাল। তো ফিতাকৃমি এককোষী জীব নয়। নেক্সট কোশ্চেন, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? বসন্তকাল, শীতকাল, বর্ষাকাল, গরমকাল। তো শীতকালে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। রড কোষ ও কোন কোষ মানব দেহের কোন অংশে উপস্থিত থাকে? হৃৎপিণ্ড, ফুসফুস, চোখ, কান। তো রড কোষ কোন কোষ থাকে? চোখে। আচ্ছা, এই যে রড কোষ, এটি অন্ধকারে দেখতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? তো দেখো, রাশি এবং তাদের এককগুলো একটু দেখো, তাহলে বুঝতে পারবে এগুলো সব এসআই এককই। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের হচ্ছে কিলোগ্রাম, সময়ের হচ্ছে সেকেন্ড, তড়িৎ প্রবাহের অ্যাম্পিয়ার, তাপমাত্রার কেলভিন, বস্তুর পরিমাণের হচ্ছে মোল, আলোক দীপ্তির ক্যান্ডেলা। তো তাপমাত্রার এসআই একক বলেছে, সঠিক উত্তর হবে কেলভিন। নেক্সট কোশ্চেন, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? তো ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কি? CaCO3 এর রাসায়নিক সংকেত। এখানে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 40%, আর বাদ বাকি থাকে অক্সিজেন, 60% থাকে অক্সিজেন আর হচ্ছে কার্বন। নেক্সট কোশ্চেন, দার্শনিকের উল কাকে বলে? জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক নাইট্রেট আর জিঙ্ক ব্রোমাইড। তো জিঙ্ক অক্সাইড ZnO, একেই বলা হয় দার্শনিকের উল। তো এটাই আজকে লাস্ট কোশ্চেন। তো সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। বাই।